মহারাষ্ট্রে যখন আছড়ে পড়ে মৌসুমি মেঘ, পুরো রাজ্য যেন সেজে ওঠে ভিন্ন রূপে। কচি সবুজ ঘাসের কার্পেটে ঢেকে যায় শুষ্ক সমভূমি। অগণিত জলপ্রপাত অবিরল ধারায় ঝরে পড়ে ধরণীর বুকে। আর পশ্চিমঘাট পর্বতমালার সেই চোখ ধাঁধানো সৌন্দর্যকে মনের মণিকোঠায় চিরবন্দি করার জন্য আমরা বেরিয়ে পড়লাম সেই লুকানো রত্নের সন্ধানে। ভান্ডারধারা, দ্য ল্যান্ড অফ ওয়াটারফলস। গত 26শে জুলাই 2025 শনিবার রিমঝিম বৃষ্টির মধ্যে হলুদ রঙের এক ট্র্যাভেলার এসে দাঁড়ালো বাড়ির সামনে। আমি আর গৌতম জিনিসপত্র গুছিয়ে রেডিই ছিলাম। ছাতা, ক্যামেরা আর কিছু প্রয়োজনীয় জিনিস নিয়ে উঠে পড়লাম গাড়িতে। এ যাত্রায় আমাদের সঙ্গী আমার 3 বন্ধু, রিঙ্কু, কণিকা, চন্দ্রা আর তাদের বেটার হাফরা। এসে যাও। হ্যাঁ, বার্থডে বেবি বাবা। গুড মর্নিং, গুড মর্নিং। মুম্বাই থেকে ভান্ডারধারার ডিস্টেন্স 180 কিলোমিটার। সাধারণ দিনে ইগতপুরি ঘটি হয়ে ভান্ডারধারা পৌঁছাতে 4 ঘন্টার বেশি সময় লাগার কথা নয়। তবে মুম্বাইয়ের বিখ্যাত ট্রাফিক জ্যাম, তাই আর উপায় আছে 4 ঘন্টায় পৌঁছানোর? আমাদের বাড়ি চেম্বুর থেকে ভিভান্ডি পর্যন্ত পৌঁছাতেই লেগে গেল 3 ঘন্টা। মুম্বাইয়ের ভিভান্ডি থেকে নাগপুর পর্যন্ত নতুন রাস্তার উদ্বোধন হয়েছে মাত্র কিছুদিন আগে। রাস্তাটির নাম মহারাষ্ট্র সমৃদ্ধি মহামার্গ। আমরা খুব উৎসাহিত ছিলাম নতুন রাস্তায় যাব বলে, কিন্তু ড্রাইভার জানালো নতুন পথে তেমন খাওয়া দাওয়ার জায়গা নেই। এদিকে তখনও ব্রেকফাস্ট হয়নি কারোর। শেষে জ্যামজট একটু হালকা হতে এসে দাঁড়ালাম শিবসাগর রেস্টুরেন্টে। পুরনো রাস্তাতেই পাড়ি দিলাম আমরা। হাতে সময় নেই তেমন, ঝটপট সেরে ফেলতে হবে ব্রেকফাস্ট। পথের ধারে বিরাট রেস্টুরেন্টটিতে যথেষ্ট ভিড়, নানা রকম জলখাবারেরও আয়োজন আছে তাতে। কি হলো, খাবার দাবার অর্ডার দেওয়া হলো? আমরা সবাই চিজ, মশলা, ডোসা, টি, কফি অর্ডার করে দিয়েছি। দেখো কেমন আছে, টেস্ট করে এবার বলতে হবে। দেখে তো মনে হচ্ছে ভালোই আসবে। টেস্টটা কেমন এবার খেয়ে দিয়ে বলতে হবে। পেট পুজো মন্দ হলো না। চিজ ধোসার দাক্ষিণ্যে পেট ও মন দুটোই তখন শান্ত। তাই আমরা ফটো সেশনে মন দিলাম সবাই। সমৃদ্ধি মহামার্গকে ডান দিকে রেখে পুরনো পথেই এগোচ্ছি আমরা। ভিভান্ডি পেরোনোর পর যানজট আর তেমন চোখে পড়ে না। পরিবর্তন হয়েছে রাস্তার দুধারে ভূপ্রকৃতিরও। বৃষ্টি ভেজা গাছপালার রং গাঢ় সবুজ, আকাশ ভরা কালো মেঘ। যদিও মেঘলা আকাশে ফটোগ্রাফি তেমন ভালো হয় না, তবু আমরা বৃষ্টি চাই। বৃষ্টি পড়লে তবেই জলপ্রপাতের সৌন্দর্য। পশ্চিমঘাট পর্বতমালার জলপ্রপাতগুলি ক্ষণস্থায়ী। বৃষ্টি পড়লে তবেই রাশি রাশি জলধারা নেমে আসে পৃথিবীর বুকে। আর বৃষ্টি না পড়লে জলধারা ক্ষীণ হতে হতে ক্ষীণতর হয়ে অচিরেই লুপ্ত হয়ে যায়। কাসারাঘাট পৌঁছে পথের পাশে ঝর্ণার দেখা পেলাম। ঘাট অর্থাৎ পার্বত্য পথ। পাহাড়ি পথ কেটে আঁকাবাঁকা পথ চলেছে সামনে। কাসারাঘাটের শেষেই মহারাষ্ট্রের সুন্দরী হিল স্টেশন ইগতপুরি। মেঘ যেখানে দিনরাত লুকোচুরি খেলে। ইগতপুরি থেকে 8 কিলোমিটার এগিয়ে ঘটি গ্রাম, আর ঘটি থেকেই পথ বেঁকে গেছে ভান্ডারধারার দিকে।
ভান্ডারধারা যখন পৌঁছালাম ঘড়ির কাঁটা তখন 2টোর ঘর পেরিয়েছে। সময় যে যথেষ্টই লাগবে তার ধারণা আমাদের আগে থেকেই ছিল, তাই প্রথম দিনের জন্য বিশেষ প্রোগ্রাম রাখিনি। আমাদের প্রথম স্পট ভান্ডারধারার বিখ্যাত জলপ্রপাত রান্ধা। প্রভরা নদীর গতিপথে অবস্থিত এই জলপ্রপাতটি সিজনাল, অর্থাৎ কেবলমাত্র বর্ষাকালেই এর দর্শন পাওয়া যায়। এটি মহারাষ্ট্রের 3য় বৃহত্তম জলপ্রপাত। পুরো এলাকাটি সুন্দর করে বাঁধিয়ে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ভিউ পয়েন্ট করে দিয়েছে প্রশাসন। আর এই অপূর্ব সুন্দর জলপ্রপাতটির কিছু ভিউ শুধু আপনাদের জন্য। ছবির নেশায় আত্মহারা আমরা জানতেই পারলাম না ঘড়ির কাঁটা কখন পৌঁছে গেছে 4টের ঘরে। লাঞ্চ হয়নি আমাদের তখনও, সময়ও হাতে নেই লাঞ্চ করবার জন্য। অতএব ভুট্টা পেয়ারা এসব খেয়েই সাময়িক কাজ চালানো হলো। আমাদের পরবর্তী গন্তব্য বৈশালী ওয়াটারফল। ভান্ডারধারার ছোট্ট জনপদ পার করে আমাদের ট্র্যাভেলার ঢুকে পড়েছে ফরেস্ট এরিয়াতে। 390 টাকা দিয়ে রিসিট বানানো হলো। গাড়ির জন্য 150 আর পার হেড 30 টাকা করে। আর্থার লেকের ধার দিয়ে জঙ্গল ঘেরা পথ, আকাশ ভরা কালো মেঘ আর তারই ফাঁক দিয়ে সূর্যরশ্মির ঝিলিক লেকের নীল জলে এক অদ্ভুত মায়াময় পরিবেশের সৃষ্টি করেছে। ভান্ডারধারার বিখ্যাত রিসর্টগুলি বেশিরভাগই এই আর্থার লেকের ধারে। চারধার পশ্চিমঘাট পর্বতমালা দিয়ে ঘেরা হলেও সমতল ভূমির অভাব নেই ভান্ডারধারায়। আর এই বিস্তৃত সমতল ভূমিতে কৃষকেরা প্রথাগত পদ্ধতিতে উৎপন্ন করছে মহারাষ্ট্রের বিখ্যাত ইন্দ্রায়ণী চাল।
যেমন সুস্বাদু তেমনি তার সুগন্ধ। আমাদের আজ রাতের ঠিকানা হস্টেলারকে বাঁহাতে রেখে গাড়ি এগিয়ে গেল পাঁজরা গাঁয়ের দিকে। মেন রোডের উপরে সাইনবোর্ডে নাম লিখে ভান্ডারধারার প্রতিটি জলপ্রপাতকে সুস্পষ্ট দিশানির্দেশ দেয়া হয়েছে। চোখে যা দেখছি তার কিছুই আসছে না, তাও যতটা সাইনবোর্ডে বৈশালী জলপ্রপাতের নাম দেখে গাড়ি দাঁড় করালাম আমরা। অবাক চোখে চারপাশে তাকিয়ে জলপ্রপাত কোথায় আন্দাজই করতে পারলাম না। চারিধারে বিস্তৃত ধান জমি অপূর্ব সুন্দর সবুজ আভায় উদ্ভাসিত, তারই মধ্যে দিয়ে বয়ে চলেছে নাম না জানা এক পাহাড়ি নদী। সাইনবোর্ডের অ্যারো দেখে এই নদীর ধারে সংকীর্ণ আলপথ দিয়ে এগিয়ে চললাম। মনে আসা এই আলপথের শেষেই দেখা মিলবে সুন্দরী বৈশালী জলপ্রপাতে। আমার সঙ্গের সঙ্গীরা একেবারে বিভ্রান্ত, তবু আমার উৎসাহ দেখে তারাও গুটি গুটি পায়ে এগিয়ে আসছে। আর কয়েক মুহূর্তেই দৃশ্যপট স্পষ্ট হয়ে উঠল চোখের সামনে। আর দেখুন কি দেখলাম! সন্ধে 6টার পর চেক ইন করলাম আমাদের আজকের রাতের আস্তানা হস্টেলের। ছোটোর উপর ছিমছাম সাজানো রুম, ডাবল বেড, পাশে ল্যাম্পস্ট্যান্ড ও কিছু জিনিসপত্র রাখার র্যাক, খাটের মাথা ও পায়ের দিকে দেওয়াল জুড়ে বেতের কাজ, কিছু টুকটাক জিনিস দেওয়ালে সাজানো। বাথরুমটি ছোটোর ওপর পরিষ্কার, গিজার ও টয়লেটারিজ দেয়া রয়েছে। পাহাড়ের টিলার উপর বিশাল জায়গা নিয়ে ছড়ানো হস্টেলারের 3 দিক জুড়ে আর্থার লেক, আর রুমের দরজার বাইরেই বিস্তৃত আর্থার লেকের শোভা। সব মিলিয়ে মন ভালো করা পরিবেশ। দুপুরে তেমন কিছু খাওয়া দাওয়া হয়নি, আর প্রচণ্ড হাওয়ার দাপট
আর বৃষ্টির দৌরাত্ম্য থেকে বাঁচার জন্য হস্টেলারের ডাইনিং হলটাই আমাদের আইডিয়াল জায়গা মনে হলো। চা পকোড়া দিয়ে বিকেলে স্ন্যাক্স শুরু হলো, আর চাইনিজ ইন্ডিয়ান ডিনার দিয়ে শেষ করলাম রাতের খাওয়া, আর সঙ্গে চলতে লাগলো ননস্টপ গল্প। আজকের ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, লুচি, আলুর তরকারি, পোহা, চা, কফি সবই টেস্টি ছিল। জলখাবারের সঙ্গে সঙ্গে চলতে লাগলো আমাদের ফটো সেশন। আজ আমরা রওনা দিয়েছি রতনবাড়ির পথে। ভান্ডারধারা ড্যামের পাশ দিয়ে যাচ্ছি। ড্যাম এখন জলে পরিপূর্ণ, মানুষ ভিড় জমিয়েছে ড্যামের চারধারে। ড্যামের পাঁচিল টপকে নেমে যাচ্ছে রিজার্ভার সাইডে। ভান্ডারধারা ড্যাম জলে পরিপূর্ণ, তাই স্লুইস গেট কিছুটা খুলে দিয়ে জল ছেড়ে দেয়া হচ্ছে বাঁধে, আর তার জন্য জলরাশির জলোচ্ছ্বাসে ঢেকে যাচ্ছে আকাশ বাতাস। ড্যাম থেকে এঁকে বেঁকে রাস্তা উঠেছে উপরের দিকে। আবার ঢুকলাম জঙ্গলে। গতকাল যে রিসিটটি কাটা হয়েছিল তাতেই কাজ হলো। সেই রিসিট দেখিয়ে আবারও ঢোকা গেল জঙ্গলে। আঁকাবাঁকা পথের ধারে সবুজ ধানের ক্ষেত মন কেড়ে নেয়, আর যতদূর চোখ যায় সবুজে ঢাকা পাহাড়, যার চূড়া ছুঁয়ে আছে মেঘের দেশে। একের পর এক ঝর্ণা ঝাঁপিয়ে পড়ছে পৃথিবীর বুকে। এত সুন্দর প্রকৃতি, ডেসক্রাইব করার জন্য ভাষা খুঁজে পাচ্ছি না। বারবার মনে পড়ছে সিলসিলা সিনেমার সেই কালোজয়ী গান, ইয়ে কাহা আ গায়ে হাম। সত্যি মনে হচ্ছে এ কোথায় পৌঁছে গেলাম। ওই দূরে ওপরে কি দেবতাদের রাজ্য? তাই কি প্রকৃতি এত সুন্দর এ জায়গায়? এই ধরনের জলপ্রপাতকে রিভার্স ওয়াটারফল বলা হয়। হাওয়ার প্রচণ্ড দাপটে জলের ধারা নিচের দিকে না নেমে উড়ে যাচ্ছে আকাশের দিকে ওপরে। নিউটনের গ্র্যাভিটেশনাল থিওরি হাওয়ার কাছে পরাস্ত এখানে। জলপ্রপাত তো অগুন্তি এই পথে, তবে আমরা বিশেষ দু একটি জলপ্রপাতকে আইডেন্টিফাই করে রেখেছি আমাদের পরবর্তী গন্তব্য হিসাবে। এই অপূর্ব শোভার মাঝে দিশেহারা আমরা। 270 ডিগ্রি ঘিরে আছে পশ্চিমঘাট পর্বত। এখানেই রয়েছে মহারাষ্ট্রের সর্বোচ্চ শৃঙ্গ কালসুবাই। এর উচ্চতা 5400 ফিট। অল্প বয়সীদের মধ্যে খুবই জনপ্রিয় ট্রেকিং ডেস্টিনেশন এটি। একে মহারাষ্ট্রের এভারেস্টও বলা হয়। ভেবে শিহরিত হলাম, হয়তো ওই দূরেই কালসুবাই পিক, আমি চিনতে পারছি না তাকে। সময় ঘড়ি দৌড়চ্ছে তার আপন ছন্দে, তাই মন না চাইলেও উঠে পড়লাম ট্রাভেলারে। এখনও তো আজকের প্রথম স্পটে পৌঁছানো হলো না। রতনবাড়ির পথে প্রথম দুটি সুন্দর জলপ্রপাত বাহুবলী ও বসুন্ধরা। গাড়ি পার্ক করে পাথুরে রাস্তায় ট্রেক করতে হয় কিছুটা। প্রচুর লোক সমাগম হয়েছে। একই স্পটের আশেপাশে ওয়াটারফল দুটির অবস্থান। প্রবল হাওয়া ও বৃষ্টির দাপটে এদিকে ছাতা একেবারেই অকেজো। সবাই তাই রেনকোট পরেছি।
তবে প্রবল বৃষ্টি বা বয়ে আসা ঝর্ণার জল কোনোটাই আমাদের কাছে প্রতিবন্ধকতা নয়। যেখানেই সুন্দর স্পট দেখছি ছবির আশায় দাঁড়িয়ে পড়ছি। হ্যাঁ, এগুলো খাও। প্রশাসন থেকে সুন্দর করে রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে পুরো এলাকা। ছোট ছোট জলধারার উপর বানানো হয়েছে ব্রিজ। এঁকে বেঁকে পথ পৌঁছে গেছে একেবারে জলপ্রপাতের কাছে। বাহুবলী জলপ্রপাতের নাম সার্থক। প্রবল বেগে জলরাশি আছড়ে পড়ছে নিচে, হাওয়ায় উড়ছে জলকণা, তারপর আপন বেগে ছন্দে ছন্দে বয়ে চলেছে না জানি কোন নিরুদ্দেশের পথে। বাহুবলী দেখে বসুন্ধরার পথে পা বাড়ালাম। তুমুল বৃষ্টিতে অস্থির হয়ে পড়েছে, তবু উৎসাহের অন্ত নেই আমাদের। বসুন্ধরা যেন আরও রূপসী লাগলো। যেমন জলের দাপট, তেমনি তার বয়ে চলার অনবদ্য ছন্দ। দেখুন একবার। সময়ের অভাবে বাকি ফলগুলো না দেখেই বাড়ি ফিরতে হলো এবার। পথে এক ধাবায় দাঁড়ালাম। বিকেল 5টা, কিছু খাওয়া দাওয়া করা দরকার। চিকেন টিক্কা, বাটার চিকেন আর নান সহযোগে শেষ হলো আমাদের লেট লাঞ্চ। আর তারপর যার যার পছন্দ মতো চা, কফি, আইসক্রিম। বিমর্ষ মনে বাড়ি ফিরছি। অনেক কিছুই দেখা বাকি রয়ে গেল। প্রকৃতির সুন্দরী রূপের আভাটুকুই অনুভব করলাম কেবল, তাকে ছোঁয়া হলো না ভালো করে। মন ভরে নিতে পারলাম না তার রূপ, রস, গন্ধ। মনে মনে ভাবতে লাগলাম, আবার কবে ফিরবো তোমার কাছে।